আসলে ভূমিকম্প তো এখন একটা আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশে, পৃথিবীতে। ভূমিকম্পকে ইংলিশে বলে আর্থকুয়েক। যখন মৃদু হয় সেটাকে বলে ট্রেমর্স। আর সমুদ্রে যখন হয় পানিকে হচ্ছে মানে খুব বেগবান স্রোত সৃষ্টি করে সেটাকে বলে সুনামি। এগুলো অরিজিনটা সেই আর্থকুয়েকের ফলে। কোনোটা সমুদ্রের তলে হলে সুনামি সৃষ্টি করে, আর যখন স্থলভাগে হয় তখন সেগুলো আর্থকুয়েক বা ভূমিকম্প। ভূমিকম্পর মূল কারণ হলো যে ক্রাস্টাল প্লেটগুলো, এটাকে বলে টেকটনিক্যাল প্লেটস, এগুলো সংঘর্ষ হচ্ছে, মুখোমুখি হয়, একটা নিচে আরেকটা ঢুকে যায়, পার্শ্ব সংঘর্ষ হয়। এই ঘর্ষণের ফলে এনার্জি অ্যাকুমুলেট করে। এনার্জিগুলো কখনো কখনো রিলিজ করে তখন কেঁপে ওঠে উপরিভাগ। তো এটা পৃথিবীর মানে আমরা যেখানে থাকি সারফেসের অনেক ভিতরে, যেমন গত যে আমাদের 5.7 রিক্টার স্কেলে যেটা হলো সেটা 10 কিলোমিটার নিচে হয়েছে, কখনো কখনো 30, 35, 40 কিলোমিটার নিচে হয়। তো যত উপর দিকে হয় সেটার এফেক্টটা বেশি বোঝা যায়। আর এটা কোন ম্যাগনিটিউডে হচ্ছে, কি পরিমাণ এনার্জি যে প্রেশার রিলিজ করছে, তার ফলশ্রুতিতে উপরিস্থ বা তার দ্বারে কাছের সব ভূমিগুলো, প্লেটগুলো কেঁপে ওঠে। ফলশ্রুতিতে উপরিভাগের জনপদ, রাস্তাঘাট, বাড়িঘর, সেখানে আমরা ভূমিকম্প বা কম্পন, জল্টিং যেটা, সেটা আমরা অনুভব করি। তো এটাই হলো কি ভূমিকম্প মূল কারণ। আরও কারণ আছে, কখনো যদি ভিতরে কোনো রকগুলো মানে বিচ্যুত হয়ে পড়ে যায়, তখন পাহাড় থেকে কোনো রক পড়ে যায়, তখন পৃথিবী কেঁপে ওঠে। কখনো আর্টিফিশিয়ালি ইনডিউসড, যে নিউক্লিয়ার যদি এক্সপ্লোশন করা হয় মাটির অভ্যন্তরে, তখনও উপরিভাগ কেঁপে ওঠে, সেটাও এক ধরনের আর্থকুয়েক। তো আর্থকুয়েকের অনেক কারণ আছে। তো মেইন কারণ হলো যেগুলো টেকটনিক্যাল রিজন, এটা ভূতাত্ত্বিক যে কাঠামো, সেই কাঠামোতে সংঘর্ষ হচ্ছে, প্লেটগুলো টেকটনিক্যাল, এনার্জি অ্যাকুমুলেট করছে, সেটা রিলিজ করছে, প্রেশার, তার ফলশ্রুতিতে কেটে দিচ্ছে। এইটি স্যার, আমাদের এই অঞ্চলগুলোতে ভূকম্প হওয়ার কারণটা কি স্যার? ইদানিং বেশি হওয়ার আমাদের বাংলাদেশের যে ভূতাত্ত্বিক অবস্থা, বাংলাদেশ আসলে হয়েছে যে ইন্ডো গ্যাঞ্জেটিক বেসিন, এই বেসিনে মানে ফ্রম টাইম ইমেমোরিয়াল, স্মরণাতীত কাল থেকে পলি সঞ্চিত হয়েছে, কিন্তু তার নিচে রয়েছে প্লেট। এখানের মধ্যে আমাদের উত্তর দিক থেকে ইউরেশিয়ান প্লেট আসছে, আর দক্ষিণ পশ্চিম দিক থেকে উপর দিকে উঠছে, উত্তর দিকে যাচ্ছে, সেটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আর আরেকটা ছোট্ট প্লেট যেটা বার্মা প্লেট বলে মিয়ানমারের, সেটা এসে ইন্ডিয়ান প্লেট থেকে পূর্ব দিক থেকে পশ্চিমে এসে ধাক্কা দিচ্ছে। অর্থাৎ এই ইন্ডিয়ান প্লেটের পশ্চিম অংশ আর বার্মা প্লেটের উত্তর পূর্বাংশ ঘর্ষণ, এখানে ঘর্ষণ হচ্ছে, আর সাবডাকশন হচ্ছে, একটা নিচে আর একটা ঢুকে যাচ্ছে, ইন্ডিয়ান প্লেটটা ভারী হওয়ার ফলে নিচে চলে যাচ্ছে। এর ফলশ্রুতিতে আমরা তিনটা প্লেট, দুইটা বড় প্লেট ইন্ডিয়ান প্লেট অ্যান্ড ইউরেশিয়ান প্লেট, আর বার্মা প্লেট, এটা একটা মাঝারি প্লেট, এই তিনটা প্লেটের সংঘর্ষের সংযোগস্থলের কাছাকাছি থাকার ফলে আমরা খুবই ভালনারেবল। এবং এই যত ভূমিকম্প হচ্ছে এই কারণেই ভূতাত্ত্বিকরা তা বলে থাকে। আরও কিছু কিছু কারণ আছে। ওই কারণেই আমাদের যে অ্যাকুমুলেটেড সেডিমেন্টের মধ্যে যে সেডিমেন্টারি লেয়ার্স আছে, সেটাও রক হয়ে গেছে, সেডিমেন্টারি রকস। এটা আমাদের বাংলাদেশের 80% জুড়ে আছে সেডিমেন্টারি রকস। এর নিচ দেশে এই টেকটনিক প্লেটগুলোর মূল সংঘর্ষের, যেটা ফ্রিঞ্জের সংঘর্ষ হচ্ছে, সাবডাকশন হচ্ছে, তার ফলে প্রেশার পড়ে সেগুলো ফেটে যাচ্ছে। তার ফলশ্রুতিতে আমরা অনেকগুলো, এইগুলোকে বলে ফল্ট লাইন। তো ফল্ট লাইনগুলো কোনোটা উত্তর দক্ষিণে প্রলম্বিত, কোনোটা পূর্ব পশ্চিমে। যেমন ডাউকি ফল্ট খাসিয়াজন্তি পাহাড়ের পাদদেশে সিলেট থেকে নিয়ে ময়মনসিংহ হয়ে একদম নর্থ বেঙ্গল পর্যন্ত চলে গেছে, এটা হলো কি ডাউকি ফল্ট।
আর এই যে একটা বলা হয় যে মধুপুর ফল্ট, বাংলাদেশের মাঝামাঝি চিরে দক্ষিণ দিকে, তাছাড়া নোয়াখালীর দিকে আরেকটা ফল্ট আছে যেটা বার্মা প্লেটের কারণে হয়েছে। তো ফল্ট অনেকগুলো ছোটো ছোটো ফল্ট আছে, ফল্ট লাইনের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। কখনো ওই বড় সংঘর্ষের ফলে প্লেটগুলো এই ফল্টগুলো বুঝে আসছে, কখনো ওপেন হচ্ছে, এনার্জি রিলিজ করছে, তার ফলে ছোটোখাটো আমরা ট্রেমরগুলো পাই, আর্থকুয়েক হয়। এটা বাংলাদেশের সবচেয়ে শীর্ষ সিসমোলজিস্ট, ভূতাত্ত্বিক পণ্ডিত বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর হুমায়ুন আখতার সাহেব, তিনি মানে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে জয়েন্ট কোলাবোরেশনে অনেক রিসার্চ করেন। তার মতে এটা টেকটনিক্যাল যে ফ্রিঞ্জে আমরা সংঘর্ষ হচ্ছে বড় বড় প্লেটগুলো, সেইগুলোরই ফলশ্রুতিতে এইগুলো হচ্ছে। ওই একই কথা আমি যেগুলো বলছি ওনাদের কাছ থেকে শিখা। উনি তো আমার শিক্ষকও, উনি অনেক সিনিয়র ম্যান, এক্সপিরিয়েন্স এবং অথরিটি বলা যায়, তাত্ত্বিক ভূতাত্ত্বিক হিসেবে এবং ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে উনি একটা অথরিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে অফ আমেরিকা, তাদেরও উনি মাঝে মাঝে বিভিন্ন প্রজেক্টে উনি কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এবং করছেন। তাছাড়া আনসারি সাহেব আছেন বুয়েটের প্রফেসর, তো উনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওলজি সিসমোলজির উপর বিশেষ পড়াশোনা। তাদের সবারই একই যে এইগুলো টেকটনিক্যালি অ্যাক্টিভ প্লেটগুলোর মার্জিনে বাংলাদেশ হওয়ার ফলে সেখানে ফল্ট লাইনগুলো আছে, সেগুলো কখনো কখনো অ্যাক্টিভেটেড হয়ে যায়। এর ফলশ্রুতিতে আমরা নানা সময় বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভব করি। এই যে দুইটা বিষয়, এটা এক নম্বর হলো কি যে আফটার শক যেটা বলছেন, একটা ভূমিকম্প হয়ে গেলে এটা পানির একটা পুকুরে আমরা ঢিল ছুড়লাম, তখন যে জায়গায় ছোড়া হয় সেই জায়গায় পানি বিক্ষুব্ধ হয়, তরঙ্গ উঠে, তারপরে আরও এক মানে ঢেউয়ের দল, নাচে ঢেউয়ের দল আমরা ছড়ায় শুনেছি। তো সেই ঢেউয়ের দলগুলো ঢেউগুলো যখন ট্রাস্টের মধ্যে হয় অথবা ভূঅভ্যন্তরের শিলারাশিতে হয়, তখন এক জায়গায় হয় এপিসেন্টার, অকুস্থান যেখানে, তারপর সিসমিক ওয়েভ ছড়িয়ে পড়ে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ। তো এই তরঙ্গগুলো আসে, এগুলোকে বলে আফটার শক। প্রথমটা হওয়ার পরে সেগুলো আসে, ঠিক যত ইমিডিয়েট পরেই হবে সেটা তত সিভিয়ার হবে, আস্তে আস্তে মাইল্ড হতে হতে ডিমিনিশ হয়ে যায়। আর এখানে যেগুলো হলো, আমিও যে ভূতত্ত্বের ছাত্র হিসেবে যা শিখেছি, এইগুলো হলো গিয়ে যে একটি জটিল পরিস্থিতি। কেউ কেউ বলছেন যে এগুলো ওই মূল যে আমাদের প্লেটগুলো আছে, প্লেটগুলো যখন সংঘর্ষ হয় তখন অনেক সময় এরকম লক হয়ে যায়। এটা হলো কি যে আর্থকুয়েকের প্লেটগুলো যেগুলো থেকে জেনারেট করে হঠাৎ এইগুলো এরকম খুলে যায়, লক খুলে যায়। তো লক খুলে গেলে এইগুলো ভেঙে যায়। তো মূল যে এখানে অনেক এনার্জি যে টানাটানি হচ্ছে লক খোলার জন্য, ভিতরে তো ম্যাগমাগুলো প্রেশার এক্সার্ট করছে, বিভিন্ন গ্যাস, তারপর লাভা, এই ফ্লোগুলো প্রেশার এক্সার্ট করছে, ম্যাগমা বলি আমরা। তো তার ফলশ্রুতিতে এখানে ট্রিমেন্ডাস প্রেশার করছে। তখন কোনোটা ভেঙে যায়, হালকা একটু ছুটলো, তার ফলশ্রুতি একটু কেঁপে উঠলো, তারপর আরও ছুটলো, তারপর চূড়ান্তভাবে যখন ছুটে গেল তখন প্রলয়ন করি মানে আর্থকুয়েক হবে, মানে হায়ার ম্যাগনিটিউড 8.5, 8.7 এগুলো হয়েছে আমাদের ধারে কাছে। আর 9 এগুলো ডিজাস্টার্স, একদম হ্যাঁ ক্যাটাস্ট্রফিক যায়। আল্লাহ এগুলো থেকে আমাদের বাঁচায়, এগুলো বড়ই চিন্তাই করা যায়। আবার কেউ কেউ এটাও বলছেন যে হালকা এইগুলো ভূতাত্ত্বিকরাই এক্সপার্ট যারা, যে হালকা এগুলো রিলিজ করতে করতে এই মেইন যে এখানের মধ্যে এনার্জি অ্যাকুমুলেট করছে, প্রেশার, সেগুলো রিলিজ হয়ে যায়। তার ফলে বড় প্রলয়ঙ্কটিটার বয়ও কেটে যায়। কিন্তু এটা তো আমরা কেউ জানছি না, গবেষকরা জানে না। এইটাই একমাত্র এখন পর্যন্ত গবেষণা হচ্ছে। হয়তো ওয়েস্টের খুব অ্যাডভান্স টেকনোলজি দিয়ে
ইন্টেরিয়রের সাবসারফেস যে টেকটনিক্সের উপর ধারণা করে, কিন্তু এত নিচে গিয়ে তো কেউ দেখছেন না কীভাবে আছে, লকটা কীভাবে আছে। তো তারা সায়েন্টিফিক বিভিন্ন মানে সিমটম সাইন থেকে এরা এজাম্পশনে যায় যে কি হচ্ছে। জিওলজিস্টরা এর মধ্যে দেখা যায় এক্সপার্ট ওয়েস্টেরও, যাদের অনেক টেকনোলজি অ্যাডভান্স, তারাও 2-3 ধরনের হাইপোথিসিস প্রেজেন্ট করে। তো এইগুলো কেউ বলেন না। সিম্পলিফাইড, আমি যেটা বলবো সিম্পলিফাইড, এগুলো বলার পরে মানুষ প্যানিকি হয়ে যায়। এটা দুইভাবে দেখতে হবে। খালি যদি আমরা ইহজগৎ জড়বাদী সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ইন্টারপ্রিটেশন এগুলো আমরা করি, তাহলে তো ভয়ের কিছু, এবং এগুলো আসলে এস্টাবলিশ না। এগুলো সব কিছুই হলো কিছুটা মানে অ্যাজাম্পশন। তাইলে আমরা যারা বিশ্বাসী, খালি আমরা এই প্রাচ্য না, প্রতীচ্য পাশ্চাত্যেও তারাও মনে করে এইগুলো আমাদের, যেহেতু আল্লাহকে বিশ্বাস করে সবাই, 99% বা 95% মানুষ পৃথিবী, না হোক অন্তত 80% বিশ্বাস করে। তাদের মধ্যে বড় বড় সায়েন্টিস্ট আছে, নোবেল লরিয়েট আছে। তো তারা বলে আল্লাহ এগুলো করছে, পাপ, অন্যায়, অবিচার, এটা থিওসেন্ট্রিক আচারেন্স হয়ে যাচ্ছে। কিন্তু এটা রিয়েলিটি যে পৃথিবীতে যত অন্যায়, পাপ, অবিচার হয়ে যায়, তারপরে আল্লাহ গজব দেয়। আমরা কোরআন বিশ্বাস করব না, রাসূলের হাদিস বিশ্বাস করব না, এগুলো একদম কমন সেন্সের ব্যাপার। তো বিশ্বাসী যারা আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি, অবশ্যই সায়েন্স কাজ করছে, আল্লাহ কোনো পদ্ধতিতে করে, সেটাই সায়েন্স হয়েছে, আল্লাহই করে। কিন্তু এটা মূল হলো আমাদের অন্যায়, অবিচার, জুলুম, নিপীড়ন, এইগুলোর যখন পাপের পেয়ালা কানায় কানায় উপচে পড়ে, তখন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচেতন করে, আমাদের যেখানে হচ্ছে পৃথিবীর সবখানে সচেতন করে। এই যে হোমোসেক্সুয়ালিটি, সেক্সুয়াল প্রমিসকিউটি, তারপরে গুম, খুন, রাহাজানি, পলিটিক্যাল অ্যাট্রোসিটিস, অটোক্রেসি, তারপর বম্বিং করে মানুষ মারছে একদম পোকা মাকড়ের মতো মিডিল ইস্টে, গাজার মানুষদের ফরিয়াদ। তো অনেকে বলবে যে আমাদের কেন, সবখানে আমরা কি করেছি, তাদের জন্য আমরা কিছুই করিনি, আমরা তো মুসলমান বিশ্বাসী, সুতরাং আমাদেরকে সচেতন করে। এই কথাটা কেউ বলেও না, প্রচার করে। আমি আশা করব আপনি এটাও জানবেন যে আমরা মনে করি আল্লাহর মাধ্যমে আমাদেরকে সচেতন করার জন্য, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো কোরআনে বলেছেন যে তোমাদের পরীক্ষার জন্য আমি কখনো খরা, মৃত্যু, দৈব দুর্বিপাক এগুলো দেই, আর যা কিছু ঘটছে তোমাদের ডান হাতের অর্জন। তো সুতরাং এইগুলো একটা প্রণিধানযোগ্য বিষয় বিশ্বাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশের এই মানে 100 কোটি মানুষের জন্য। আমাদের যে 100% সব মানুষের বিশ্বাসী, হিন্দু তারাও বিশ্বাস করে যে এই পাপের জন্য, খ্রিস্টান, বুদ্ধ সবাই বিশ্বাস করে। সুতরাং এই পার্সপেক্টিভে কেউ কোনো কিছু বলে না, তো আমাদের এটাও বলা উচিত। আর এটা পাপের ফলেও কি হয়, জাগতিক যেটা আমি বলি কানেকশন, যে বিল্ডিংগুলো বানানো হচ্ছে, বিল্ডিং কোড মানছে না, সরকারের নিয়ম নীতি মানছে না। বিল্ডিং বানানোর সময়, স্ট্রাকচার বানানোর সময় বড় বড় ইমারত, তারপর হলো ব্রিজ, কালভার্ট, বাঁশ দিয়ে দিচ্ছে রডের জায়গায়, তাই তো দুর্বল হবেই, এগুলো ভেঙে পড়বে, এগুলো বিপদ। তারপর গভর্নমেন্টের একটা রুল হলো 6 তলা বিল্ডিং বানাবে, বানিয়ে ফেললাম আমি 10 তলা, বেশি বেশি পাওয়ার বাসনা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত টেনে নিচ্ছে। তারপর এই যে ঘুষ, সুদ, তারপর হলো কি যে শোষণ, নিপীড়ন গরিবদের প্রতি, এই যে সীমাহীন বল্গাহারা যে শোষণ, অন্যায়, মদ্যপান হচ্ছে এখানের মধ্যে, ড্রাগ এডিকশন, তো এই সব কিছুর জন্য দায়ী হলো কি পলিসি মেকার্স, রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক। তো সেইগুলো আল্লাহ কখনো কখনো প্রায়শই যাই করেন সবগুলো কার্যকারণ সম্পর্ক আছে। এগুলো যদি আপনারা মনে করেন যৌক্তিক, এগুলো আমি তো সায়েন্টিফিক যেটা সেটা তো বললাম। আমাদের প্রফেসর ডক্টর হুমায়ুন আখতার সাহেব, আনসারি সাহেব, ওনারা তো বলছেনই ওনাদের টেকটনিক্যাল অ্যাসপেক্টস, ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস, আমি সঙ্গে সঙ্গে একটা ধর্মতাত্ত্বিক অ্যাসপেক্টস। আমি বিশ্বাস করি এগুলো কেউই বলতে পারে,
এগুলো ওই যে বললাম যে সার্কামস্টেশনাল সিচুয়েশন, এইগুলোর উপর ভিত্তি করে তারা একটা স্পেকুলেট করে যে ছোট ছোট এই এই চেমরগুলো, এগুলো বড় একটা আর্থকুইকের মানে মানে অবস্থান দাঁড়াচ্ছে, যেটা অচিরেই হবে। রেকারিং পিরিয়ড হিসেবে আমাদের 1897 সালে হয়েছিল যে কাছাড়ে যে শিলং যেটা আর্থকুইক, সিলেট অনেক কিছু, তখন স্ট্রাকচার বিল্ডিং টিল্ডিং ছিল না, মানুষের লোকক্ষয় তত হয়নি। তারপরে এটা হয়েছে যে শ্রীমঙ্গলের একটা আরাকান এই যে আর্থকুইক, সেটা বাংলাদেশে এফেক্ট করেছে। এরকম দেখা যাচ্ছে যে এখন 100 বছর পেরিয়ে গেছে, 100 বছর, কেউ কেউ বলছে 150 বছর রেকারিং পিরিয়ড। তো সুতরাং এটা দাঁড়ে খাচ্ছে, যে কোনো সময় হতে পারে, একদম না বলে উড়িয়ে দেওয়া যাবে না, প্রস্তুতি থাকতে হবে। আর এটার জন্য যে আজকেই হবে, এই মুহূর্তে হয়ে যাবে, এটা কালও হতে পারে, আবার 100 বছর পরেও হতে পারে, 20-30 বছর পরেও হতে পারে। সুতরাং এটা দিয়ে মানুষকে ভয়ভীতি দেখার দরকার নেই। আমাদের আস্থা রাখতে হবে, আমাদের যে কাজ করা, শক্ত বিল্ডিং বানাতে হবে, আমাদের বিল্ডিং কোড মানতে হবে। তারপর হলো কি এখানের মধ্যে লোভের জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনে খেলা চলবে না। ব্রিজ কালভার্স এগুলো যখন বানাবো আমরা, তার মানমতো গুণগত যে যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা বিল্ডিং কোড মেনে আমরা নিয়ম নীতি মেনে চলবো। তাহলেই দেখা যাবে যে আমরা এইগুলো থেকে যখনই হোক না কেন প্রিপেয়ারনেসে আরেকটা থাকতে হবে আমাদের, যে রেড ক্রিসেন্টের মতো সোসাইটিগুলোকে শক্তিশালী স্ট্রেংথেন। এটা তো ইন্টারন্যাশনাল সাপোর্ট পাচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদেরকে সাপোর্ট দিতে হবে। তাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিং ডেভেলপমেন্টের জন্য মানুষকে ট্রেনিং দিতে হবে, মোটিভেট করতে হবে, অ্যাওয়্যার করতে হবে, যেটা কি কেন হলে কি করতে হবে। ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের জাপানে দিয়ে, তাদের তো আরও বেশি, তারা যে ফায়ার গ্লোবাল ফায়ার রিংয়ের মধ্যে তাদের অবস্থা, এবং সেখানে আমাদের ডেভাস্টেটিং সব আর্থকুইকস হচ্ছে, সুনামি হচ্ছে, কিন্তু তাদের প্রিপেয়ারনেস সাংঘাতিক। বিল্ডিংগুলো বানানো হচ্ছে হাই রাইজ বিল্ডিং, তারা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করছে, মডার্ন সায়েন্টিফিক। তারা সেখানের মধ্যে এই রাবারের বল যেগুলো দিচ্ছে নিচে, বিয়ারিং স্প্রিং, তার ফলে এগুলো দুলবে, তবে মস্কাবে, তবে ভাঙবে না। তাদের স্ট্রাকচারগুলো ওরকম বানাচ্ছে, সততার সাথে সব কিছু বানাচ্ছে। তাদের হয়েছে এই কবে টবে এইসব সিটিতে খুব মানে ডিস্ট্রাকশন, ডেভাস্টেটিং মানে সাইক্লোন হয়েছে, তারপরে থেকে তারা সম্বিত ফিরে পেয়েছে। তাইলে আমরাও সম্বিত ফিরে পাই, এখন হবে কোনো হতে পারে। তো আমরা প্রিপেয়ারনেস আমাদের। তারপর হলো কি যে আমাদের বিল্ডিংগুলো খুবই গিঞ্জি, মানে আরবানাইজেশন, মডার্নাইজেশন আমাদের হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো তো এসেন্সিয়াল, এগুলো অবশ্যই হবে। কিন্তু আমরা এগুলোর জন্য যে আমাদের এরিয়া প্ল্যান, রিজিয়নাল প্ল্যানিং, আরবান প্ল্যানিং, এগুলো সাইন্টিফিক্যালি করব, এমনভাবে আমরা করব রাস্তাঘাট বড় রেখে, যে ফায়ার ফাইটিং, যে আর্থকুইকের পরপরই অগ্নিকাণ্ড হয়, শর্ট সার্কিট, ইলেকট্রিসিটির মানে সমস্যা, তারপর গ্যাস পাইপলাইন ফেটে গিয়ে, তখন ফায়ার ফাইটারদের আসতেই হবে। রেস্কিউ অপারেশন, চাপা পড়বে অনেক লোক, তাদেরকে উদ্ধার করার জন্য। গাড়িগুলো ঢুকবে কেমনে, রেস্কিউ অপারেশন চালাবে কেমনে, ফায়ার ফাইটিং করবে কেমনে। এই জন্য বিল্ডিং বানাতে হলে পরিকল্পনা করে। আর বড় বড় শহর ক্যাজুয়ালিটি বেশি হয়, যে এক শহরের মধ্যে তো প্রেশার। আমরা যদি আমাদের ডিসেন্ট্রালাইজ করে ফেলি, ঢাকার পপুলেশনকে আমরা ছড়িয়ে দিই, ঢাকা এখন 2 কোটি 2.5 কোটি মানুষের মানে মেগা সিটি, এখন এখানের মধ্যে 1 কোটি মানুষকে আমরা ডিসপার্স করে দিতে পারি। আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আমরা অন্য জেলায় নিয়ে যেতে পারি, আমরা এখানে মানে ইউনিভার্সিটিগুলোকে দূরে দূরে সরিয়ে দিতে পারি। কারণ সবচেয়ে বেশি মানুষ আসে কি যে গার্মেন্টসের, 1.5 কোটি মানুষ গার্মেন্টস, 1/4 অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য সিটি। তাইলে আমরা যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ডিসেন্ট্রালাইজ করে দেয়, আজকাল তো কানেক্টিভিটি আছে, দূর থেকেও আসতে পারে, আমরা এগুলোকে সরিয়ে দেবো স্পার্সলি পপুলেটেড, কম্পারেটিভলি লেস পপুলেটেড এরিয়ায় নিয়ে যাব। তারপর হলো কি আমাদের ইউনিভার্সিটিগুলো নিয়ে যাব, আমাদের আদার আরবান ফ্যাসিলিটিস দূরে নিয়ে যাব। দেখা যাবে
পপুলেশন ছড়িয়ে পড়ছে। গভর্নমেন্ট অফিস আদালত সেগুলো আমরা অন্যান্য জায়গায় নেব, তার ফলশ্রুতিতে দেখা যাবে পপুলেশন কমে যাবে। এইভাবে আমাদের যে পপুলেশন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, আরবান ম্যানেজমেন্ট প্ল্যানিংয়ের মাধ্যমে যদি আমরা নগরায়ন করি, শিল্পায়ন করি, আধুনিকায়নে আমরা এগিয়ে যাই, তবে দেখা যাবে যে ভীতি সেইগুলো আমরা কমব্যাট করতে পারছি ইনশাআল্লাহ। এই জন্য দরকার প্রজ্ঞা, দেশপ্রেমিক এবং জনগণের বান্ধব মানবপ্রেমিক সরকার, তারা ক্ষমতা নেবে। সৎ মানে সরকার হবে, সৎ মানে এমপি মিনিস্টার হবে, চোর হবে না। তারপর হলো কি যে কন্ট্রাক্টর সাহেবরা, ইঞ্জিনিয়ার সাহেবরা হবেন অত্যন্ত সৎ, তারা ক্ষুধাবীতি থাকবে, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে তারা এই রডের বদলে এই বাঁশ দেবে না। তো এইরকম জিনিসটাই আমাদের দেশে ঘটছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।